চাওয়া পাওয়ার জটিল সমীকরণে অন্তর্বর্তী সরকারের 100 দিন পার। আর্থিক খাতে উন্নতি হলেও দ্রব্যমূল্যের মতো জন আকাঙ্ক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। বাজারটা আসলে যে পরিস্থিতি চলতেছে, চলাফেরাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এখনই চাপ দিলে তো হবে না, একটা প্রসেস বাই প্রসেস অনেক কিছু আছে। তারা ভালোভাবে ফুলফিল করতে পারছে না। ফুলফিল হওয়ার জন্য তো একটা সময়ের দরকার আছে। রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা জুড়ে জুলাই বিপ্লবের প্রতীকী উপস্থাপন। রংপুরের দিনভর শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নানা কর্মসূচি। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে জনগণের সঙ্গে জোরালো হবে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক। মন্তব্য তারেক রহমানের। বললেন, 3 মাসে সরকারের সাফল্য মূল্যায়ন অমূলক নয়। জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছেন না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বে অফ বেঙ্গল কনভারসেশনের প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে মূল চ্যালেঞ্জ। আমন্ত্রণ, যমুনা নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেখতে দেখতে 100 দিন পার করল অন্তর্বর্তী সরকার। এ সময় অর্থনৈতিক সংস্কারে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। ব্যাংক, মুদ্রাবাজার সহ কয়েকটি ক্ষেত্রে উন্নতি হচ্ছে ধীর গতিতে। তবে দ্রব্যমূল্যের উত্তাপে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ। বলা যায়, চাওয়া পাওয়ার জটিল সমীকরণে অতিবাহিত হয়েছে 100 দিন। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতির সঙ্গে গুরুত্ব দিতে হবে জন আকাঙ্ক্ষা। ছাত্র জনতার আন্দোলনে গদি ছেড়ে চলে যায় শেখ হাসিনার সরকার। তৈরি হয় আকাশসমান প্রত্যাশা। আমি আইন অনুযায়ী 8 আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর সালেউদ্দিন আহমেদের মতো প্রবীণের সঙ্গে জায়গা দেওয়া হয় নাহিদ আসিফের মতো 2 তরুণকে। যাত্রা শুরুতেই এ দাবি ও দাবিতে রাজপথ দখল করে চলতে থাকে আন্দোলন, বিক্ষোভ। এমনকি জনপ্রশাসনের কেন্দ্র সচিবালয়ের ভেতরেও ঘটনা ঘটে পদায়ন নিয়ে। এসবের মাঝে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লায় বন্যায় ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। কয়েকদিন পর উত্তরের প্লাবনও ভুগিয়েছে স্থানীয়দের। থেমে থেমে পোশাক খাতে অস্থিরতা, রাস্তা অবরোধ সংবাদ হয়েছে ঘন ঘন। দফায় দফায় মালিক শ্রমিকের সঙ্গে বৈঠক করতে হয় সরকারকে। অন্তর্বর্তী সরকারের এই 100 দিনে সাধারণের কাছে সবচেয়ে অস্বস্তির জায়গা দ্রব্যমূল্য। সরকার বদল, বন্যা, রাস্তাঘাটের সমস্যার কথা যতই বলা হোক, তাতে সন্তোষজনক মানছেন তারা। চালসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার, ডিম আমদানির সিদ্ধান্ত, খোলা বাজারে পণ্য বিক্রির কর্মকাণ্ডেও কমেনি দামের উত্তাপ। বাজারটা আসলে যে পরিস্থিতি চলতেছে, পরিস্থিতিতে সাধারণ মানুষের যে চলাফেরাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সব কিছুই সাপ্লাই ঠিক আছে, কিন্তু এখানে দামটা বেশি। এটার কি কারণ এটা এখানে বলতে পারছেন না। মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি মেনে চলছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে প্রবাসী আয়, ডলারের দামও অনেকটা স্থিতিশীল। তবুও প্রত্যাশার বিপরীতে পণ্যমূল্য। এখনই চাপ দিলে তো হবে না, একটা প্রসেস বাই প্রসেস অনেক কিছু আছে। সরকার কেবল বসেছে, আরো সামনে আসবে, দিন আসবে। বেশিরভাগই মত দিচ্ছে যে তারা ভালোভাবে ফুলফিল করতে পারছে না। ফুলফিল হওয়ার জন্য তো একটা সময়ের দরকার আছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ব্যবস্থার দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে, তবুও 5 থেকে 6টি ব্যাংকের গ্রাহক তুলতে পারছে না কাঙ্ক্ষিত অর্থ। ব্যাংক রিলেটেড, এই আর্থিক খাত রিলেটেড সংস্কারটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, সেগুলোকে আবার ঢেলে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে। হোল সাপ্লাই চেইনটা যাতে ভালো করে মনিটর করা হয়, এবং সেখানে এই যে ইন্টারমিডিয়েট যে গ্রুপটা আছে সেটার সংখ্যা কিন্তু এই যে বারবার হাত বদল হওয়া, এটাকে আসলে কমাতে হবে। দেশের অর্থনীতি খাদের কিনারায় রেখে বিদায় নেয় আওয়ামী লীগ সরকার। মূলত উত্তরণে দায়িত্ব বর্তেছে উপদেষ্টা পরিষদের উপর। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাত সংস্কারে গঠন করা হয়েছে 4টি টাস্কফোর্স।
করাপশন করে আইনের বাইরে যেতে পারবে না, এরকম একটা বার্তা যদি দেয়া যায়। করাপশন কমলে আবার ইলিগেল মানি যখন কমবে, আপনি দেখবেন হয়তো মুদ্রা পাচার কমে যাবে, সেটা যদি কমে যায় হুন্ডি কমে যাবে। আগামী মাসের শুরুতে প্রকাশ করা হবে অর্থনৈতিক শ্বেতপত্র। এছাড়া অন্যান্য সংস্কার কমিশনগুলো এগিয়ে নিচ্ছে তাদের কাজ। মোমেন্টাম, সেই মোমেন্টামটা যাতে থাকে দেশকে পরিবর্তন করার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লব, ছাত্র জনতার দুর্বার আন্দোলন, গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন, সেই স্মৃতি যেন রাজপথের মঞ্চে আবারও ধরা দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত পরিবেশিত হয় লাল মজলুম। অভিনয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা ধাপ ফুটিয়ে তোলেন শিল্পীরা। আবহমান বাংলা, অসাম্প্রদায়িক ভাবধারা ফুটে ওঠে শিল্পীদের কণ্ঠে। হঠাৎই হামলা, লণ্ডভণ্ড গানের আসর। শুরু হয় প্রতিবাদ, ছাত্র জনতা নামে রাজপথে। স্লোগানে স্লোগানে মুখর মিছিল। জনতার কণ্ঠ থামিয়ে দিতে আবারও ক্ষমতাসীনদের হামলা। ছিল রাষ্ট্রীয় পেশি শক্তির ব্যবহার। হতাহতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। যতই আঘাত আসুক, এই প্রজন্ম ভয় পায় না। তাই তো বহুগুণ সাহস আর সুতীব্র একাগ্রতায় আবারও রাজপথে স্লোগান। এবার সাথী হয় যুগে যুগে অধিকার আদায়ে প্রাণ দেয়া নূর হোসেন, আবু সাইদ, মুগ্ধরা। বাধা, আঘাত, আক্রমণ, নির্যাতন সহ্য করে এগিয়ে চলে মিছিল। একে একে আয়নাঘরের মতো সকল প্রাচীর ভেঙে ফেলে ছাত্র জনতার জয়যাত্রা। ক্ষমতাসীনরা শুরু করে সর্বোচ্চ নির্যাতন। মেতে ওঠে রক্তের নেশায়। চূড়ান্ত সেই আন্দোলনে মৃত্যুকে আলিঙ্গন করে শত শত মানুষ। রঞ্জিত হয় রাজপথ। রক্তমাখা শরীরে আন্দোলন হয় আরও দুর্বার। সব ভেঙে চুরমার করে জনতার ঢল এগিয়ে চলে সংসদ অভিমুখে। বৈষম্যহীন সমাজের প্রতিনিধি হয়ে কথা বলেন পাহাড়, সমতল, রিকশা চালকদের মতো মানুষরা। আমরা ঝিমিয়ে পড়ছি না, পৃথিবীতে আমার মনে হয় যে পায়ে চালানো রিকশাটা এখন এটা আর রাস্তায় না থাকাই উচিত। এটা শুধুমাত্র একটা পথনাটক না, এটা রাজপথ গণপরিবেশনা। এই পথনাটকটির মধ্য দিয়ে আসলে আমরা জুলাই বিপ্লবের স্মৃতিকে তুলে এনেছি। এজন্য রাজপথে আবারও জুলাই বিপ্লব। ডক্টর শাহমান মৈশানের ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা লাল মজলুম যেন অভ্যুত্থানের সেই স্মৃতিকে দিয়েছে বাস্তব রূপ। আমরা অনেক সময় ভয়ে ছিলাম, নীরব ছিলাম। আজকে আমাদের জবান খুলে গেছে। এই জবান যেন খোলা থাকে। যদি আবার বন্ধ হয় তাহলে আবার যেন এইভাবে জেগে উঠি আমরা সবাই। ছাত্র জনতার এই জয়যাত্রা এসে থামে শাহবাগে। নতুনের প্রত্যয় ব্যক্ত হয় সবার কণ্ঠে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ২৪-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না, এ মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের সময় এমনটা বলেন তিনি। কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টারাও। জানান, অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। সবাই এই জুলাইকে ভুলে গেল, এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। এবং আমরা এটা খুব ভালোভাবে জানি, শহীদদের পরিবারকে সম্পূর্ণভাবে পুনর্বাসন করা কখনোই সম্ভব না, কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু তাদের পাশে থাকতে চাই। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন, এমনটা মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছে। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত দেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। অন্তর্বর্তী সরকার কিছু বিষয় নিজেদের মতো জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের সম্মেলনে তিনি এই কথা বলেন। ভোটাধিকার নিশ্চিত হলেই জনগণের সাথে এই সরকারের সম্পর্ক জোরালো হবে। সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। জেটেবের সম্মেলনের দ্বিতীয় পর্বের আলোচনা সভা অংশ নেন বিএনপির শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা। তারা বলেন, স্বৈরাচার উৎখাতের আন্দোলনে টেক্সটাইল খাতের অবদানও অনেক। নেতাদের অভিযোগ, দেশকে বাস্তবিক অর্থেই ধ্বংস করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। বাংলাদেশটা আক্ষরিক অর্থে না, একেবারে বাস্তবচ্যুতভাবে ধ্বংস করেছে মুজিব কন্যা শেখ হাসিনা। 70 থেকে 80 লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আপনাদেরকে একত্রিতভাবে কাজ করতে হবে। একদিকে অর্থনীতির উন্নয়ন, অন্যদিকে এদেশের গণতন্ত্রায়ন, উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন, ভবিষ্যতেও ঠিক একইভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং। সবাইকে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় যত বেশি যাবে সমস্যা ততই বাড়বে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে বেশিরভাগ জুড়েই ছিল বিগত সরকারের নানামুখী অনিয়ম, দুর্নীতি আর বর্তমান সরকারের কার্যক্রম। তিনি বলেন, জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এ সময় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন তারেক রহমান। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছেন না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম কাজ। সরকার ও জনগণের সম্পর্কের মাত্রাটাও ঠিক হবে অধিকার নিশ্চিতের মধ্য দিয়েই। রাজনৈতিক ক্ষমতায়ন যেটার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। জনগণ আশা করছে যে ইনশাআল্লাহ জনগণ একটা নিরপেক্ষ, স্বচ্ছ পরিবেশে নির্ভয়ে জনগণ ভোট দিতে সক্ষম হবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সভাপতির দায়িত্ব দিয়েছেন উনি হইলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশ হবে মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতীক।
বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন। বাংলাদেশ অ্যাজ আ নেশন। উদ্বোধনী বক্তব্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নতুন বাংলাদেশে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। I welcome our international guests to a freshly emerged country, calling herself New Bangladesh. নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন 100 দিন আগে সদ্য জন্ম নেওয়া নতুন এই বাংলাদেশ গড়ার জন্য 1,500-এরও বেশি ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন। Nearly 20,000 were wounded. To this international gathering, let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life, and those who are struggling with their lives right now in hospitals and care centers. অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশ হবে সকলের জন্য মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতীক। As we debate and share our thoughts in this gathering over the next few days, I encourage you to think how to build a new world, as our youth have set us on a path to create new Bangladesh. প্রধান উপদেষ্টা আরো বলেন, মানুষের কল্যাণে ইতিহাস বদলাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। To face forces far bigger than ourselves, but we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. Nothing is impossible for human beings. I repeat, nothing is impossible for human beings, if only we pursue it hard enough. সম্মেলনে 80টিরও বেশি দেশের 200 জনেরও বেশি আলোচক, 300 জন প্রতিনিধি সহ 8 শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নিয়েছেন। Please don't forget to visit the spontaneous street art of Dhaka. This is your opportunity 100 days after the revolution. These street arts document the emotions and bravery of the revolution. Take someone with you when you go to the streets, who can translate the deep emotions of the youth expressed in Bangla. আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। 1.5 দশকে আর্থিক খাত সহ বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পে একই চক্র লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পতিত সরকারের মদতপুষ্টরা সব সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করায় সংস্কার কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। সকালে ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক রিফর্ম শীর্ষক সংলাপে কথা বলেন তারা। আর্থিক এবং বিদ্যুৎ জ্বালানি খাতের উপর ভর করেই একটি দেশ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু বিগত সরকারের তৈরি করা অলিগার্ক ব্যবসায়ীরা এ দুটি খাতকেই ধ্বংস করে দিয়েছে। এরাই লুটপাট করেছে ব্যাংক, পুঁজিবাজার এবং বিদ্যুৎ খাত। আর্থিক খাত সংস্কার নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংলাপে বক্তারা বলেন, আর্থিক খাত ধ্বংসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মাসোয়ারা দিয়ে এখানে লোক বসিয়ে লুটপাট করেছে প্রভাবশালীরা। যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। দেশ গড়ার ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল রিফর্ম অবশ্যই করতে হবে। রিফর্ম ছাড়া আমাদের আসলে সামনে আগানোর কোনো ওয়ে নাই। উন্নয়ন এবং প্রবৃদ্ধি নিয়েও বিগত সরকার মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাষ্ট্রের মেরামত ছাড়া সংস্কারে কাজ হবে না বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় আর্থিক খাতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি। আমি অনেক সময় একটা ফ্রাস্ট্রেশন এসে করি, মূল্যস্ফীতি কমছে না কেন? ট্যাক্স কমে গিয়ে পেঁয়াজের উপর 0 ট্যাক্স, আলুর উপর 0 ট্যাক্স, সুগারের উপর ট্যাক্স। মূল্যস্ফীতির অনেকগুলো ফ্যাক্টর আছে, শুধু ডিমান্ড সাইড মনিটারি পলিসি বাড়িয়ে পড়বো সেটা না, সাপ্লাই সেক্টর।
অর্থ উপদেষ্টা বলেন, গেল ১.৫ দশকে সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এসবের সংস্কার বেশ কঠিন। অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তিনি। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। টাকা পয়সা যখন পাচার করে তখন হুট করে লেয়ারিং করে, এক থেকে এদিকে যায়, দিক থেকে এদিকে যায়। অতএব এগুলো খুব কমপ্লিকেট সময় লেগেছে আমাদের, যদি সময় লাগবে। তাও আমরা একটা মেসেজ দিয়েছি, ভবিষ্যতে যদি টাকা পয়সার কথা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই, তাদের বিচারে আনা হবে। এবং একটা মেসেজে ভবিষ্যতে যেন যে কোনো সরকারি, প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, টাকা পয়সা পাচার করতে পারবে না। আগামীতে রাজস্বের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং আদায় আলাদা করে ফেলা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদক। সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়ালো জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিন পর্যন্ত সমগ্র বাংলাদেশে এই ক্ষমতা দেওয়া হলো। এর আগে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু তাতে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। গণতন্ত্র এবং ভোটাধিকার থাকলে সংবিধান সংকটে পড়ে না। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন সংবিধান, নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় তারা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংস্কারের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংবিধান সংস্কার কমিশন। এই প্রেক্ষাপটে সংবিধান সংস্কারে নানা প্রস্তাবনা উঠে আসে ল রিপোর্টার্স ফোরামের আলোচনায়। সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিফাইন করা দরকার, যেন তিনি ওয়ান ম্যান শো না হন, তিনি যদি নিজেকে সর্বশক্তিমান না করেন, তিনি যদি নিজেকে অমনিপোটেন্ট না মনে করেন। দলের বিরুদ্ধে ভোট দিলাম বলে বা দল থেকে পদত্যাগ করলাম বলে আমার সংসদ সদস্য পদ বাংলাদেশে চলে যাবে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সেটা যায় না, কারণ কনস্টিটিউয়েন্টরা তাকে পাঠিয়েছে। সে তখন স্বতন্ত্র সদস্য হিসাবে থাকতে পারে, এমনকি অন্য দলেও যোগ দিতে পারে। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা এই জন্য, তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে উনি নষ্ট হয়ে যাবে। ধর্ম নিরপেক্ষতা সেটা থাকা উচিত, সেটা আমরা পুনর্লিখন করি আর সংস্কার করি, যাই করি, কিন্তু কিছু জিনিস যেমনটি ভাষাগত বহুমাত্রিকতা, জাতিগত বহুমাত্রিকতা, সেটা ৭২-এর সংবিধানে যথাযথভাবে আসেনি। যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠীর, তাদের অধিকারও তো রক্ষা করতে হয়, সেটার জন্যই কিন্তু সংবিধান। আলোচনায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ কিভাবে সংবিধান কলুষিত করেছে এর উদাহরণ তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনী একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ঠিক থাকলেই সমুন্নত থাকে সংবিধান। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। আই ডু অ্যাগ্রি উইথ হিম। আপনারা এই সংবিধানের মাধ্যমে
সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। যে 50th অ্যামেন্ডমেন্ট পুরোপুরি বাদ দিতে হবে, আর 13th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছিল আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, ওটা রেস্টোর করতে হবে। এই ব্যাপারে যে ম্যাটার ইজ সাব জুডিস, আমরা এখন কোনো কথা বলবো না, কিন্তু এটা বলতে পারি যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে ওটারও কিছু মডিফিকেশন লাগবে, যে আমরা কোনো প্রেসিডেন্টকে ওইখানে হেড অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখতে চাই না। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন তারা। পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যুব পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বিশাল শোডাউন করেছে যুবদল। কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে এই পদযাত্রায় বিপুল নেতাকর্মী অংশ নেন। এর আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিকে যারাই দমাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পালিত হয়েছে নানা কর্মসূচি। বিকালে নগরীর 16 শহর বিপ্লব উদ্যান থেকে স্বাধীনতা ঘোষণা স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে যুব পদযাত্রা শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ যুব দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যুব সমাজকে এটা বলতে হবে, এবং সব যুব সমাজ মিলে বিএনপি সহ মূল দল মিলে আমাদের তারেক রহমানের নির্দেশ আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশ গড়ে তুলতে পারি। দেশের সুশৃঙ্খল আবার আইনের শাসন প্রতিষ্ঠা হোক, অচিরে নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সরকার গঠিত হয়ে দেশ পরিচালনা করে। পদযাত্রার আগে সমাবেশ থেকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির এই নেতা। বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। যত তাড়াতাড়ি সম্ভব, আমরা কিন্তু দিনক্ষণ বলছি না, আমরা বলছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, সবাই মিলে দেশ গড়ি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথভাবে আয়োজিত এই পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন যুবদল নেতাকর্মীরা। চট্টগ্রামে হাটহাজারের নজমিয়া হাট চত্বরে শিকারপুর বুড়িশ্বর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক। দেশ ও জাতির সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অনন্য ভূমিকা তুলে ধরেন তিনি। এদিকে দুর্নীতি লুটপাটের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। আমিরাবাদ থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে পাবনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। শনিবার বিকেলে সাঁথিয়া পৌর এলাকায় এই সংঘর্ষ হয়। গত 14 নভেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে খায়রুন্নাহার মিরুকে আহ্বায়ক ও মোহাম্মদ সালাউদ্দিনকে সদস্য সচিব করা হয়। এতে একই কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান ও তার সমর্থকরা ক্ষুব্ধ হন। এই আহ্বায়ক কমিটির প্রত্যাখ্যান করে উপজেলা ও পৌর সদরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল আয়োজন করেন শামসুর। কিন্তু তার আগেই কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে আহ্বায়ক ও সদস্য সচিব পক্ষের লোকজন। দুই পক্ষ মুখোমুখি হলে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাজধানীর পল্লবীতে 7 ও 4 বছরের সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। সকালে পল্লবীর বাইকঘাটেক এলাকায় এই ঘটনা ঘটে। রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকার এই টিনশেড বাসায় দুই সন্তান স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন পেশায় সিকিউরিটি গার্ড আহাদ। প্রতিদিনের মতো ডিউটি শেষে শনিবার ভোরে বাসায় ফেরেন তিনি, আর আহাদের স্ত্রী রোজিনা বাসাবাড়ির কাজে বের হন। এরপর ঘটে নির্মম ঘটনা।
রুহান ও মুসা নামে তার 2 শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর নিজেও ছুরি চালান গলায়। ঘটনার সময় পাশের রুমে ছিলেন নিহত 2 শিশুর অসুস্থ নানা। তিনি জানালেন, মেয়ে জামাই পাশের রুমে সন্তানদের নিয়েছিলেন। গোঙানির শব্দ পেয়ে দরজায় ধাক্কা দিয়ে খাটের উপর 3 জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর চিৎকার করলে আশপাশের লোকজন এবং পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দেখলাম এমনি তার গলা চুরি লাগাই বসাইতেছে। এইবেলায় আমি গিয়া শিক্ষা ঢুকাইলেছেন কোন হয়েছে। স্ত্রী রোজিনা জানালেন, সংসারের খরচ দিতেন না আহাদ। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ঝগড়া এরকম কিছু না, মনে করেন যে ও সংসারের প্রতি কিনু এসছিল না, ঘর ভাড়া দিত না, আমগুলা খাওয়ান কস্তা কিনু কিছু দিত না। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন আহাদ। আজকে 7টার সময় সে বাসায় এসেছে। তার ওয়াইফ রুজিনা আক্তার তার বাসার দরজা খুলে দিয়েছে। সে ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর তার বাচ্চাদের নিয়ে সে ওই 2টা রুম, এক রুমে সে তার বাচ্চাদের নিয়ে অবস্থান করতেছিল এবং বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন বলে আমরা জানতে পারি, আদর করতেন। বাচ্চাদের আজকে চিপস, মজো এগুলি কিনে দিয়েছে এবং তার সামনে তারা খেয়েছে। মাস 2 আগে এই বাসা ভাড়া নেন আহাদ ও রোজিনা দম্পতি। প্রতিবেশীরাও তাই তাদের বিষয়ে তেমন কিছুই জানেন না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো আজিমপুর থেকে অপহৃত শিশু জাইফা। শিশুটির মা ফারজানা আক্তারের ধারণা, যাদের সাবলেট ভাড়া দিয়েছিলেন তারাই এই ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় ফাতেমা আক্তার শাপলা এবং তার স্বামীকে আটক করেছে র্যাব। শুক্রবার সকাল 8:58 রাজধানীর আজিমপুরে ভুক্তভোগী ফারজানা আক্তারের বাসার সামনে অবস্থান নেয় অপহরণকারীরা। 2 মিনিট পর তাদেরকে নিজের ভাই এবং গ্রাম থেকে চাল এনেছে বলে ঘরে ঢুকিয়ে নেয় অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলা। এরপর শুরুতে ফারজানার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এর 22 মিনিট পর একটি বাক্সে ডাকাতি করা জিনিসপত্র ও ফারজানার 8 মাসের শিশু জাইফাকে নিয়ে চলে যাচ্ছে অপহরণকারীরা। জানা যায়, বাচ্চা অপহরণের সাথে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করেছে অপরাধীরা। অপহরণের 24 ঘন্টার মধ্যে দুধের শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, অপহরণ করে মালামাল নিয়ে চলে যায় পুরুষ 3 জন। আর ফাতেমা আক্তার শাপলা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় তার স্বামীকে নিয়ে ওঠেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে বাচ্চাকে উদ্ধার করা হয়, তবে মালামাল উদ্ধার করা যায়নি। সুমন, রায়হান এবং হাসান, এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন। এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আসামিদের স্বীকারোক্তি নিয়ে র্যাব জানিয়েছে, ডাকাতি ও বাচ্চা অপহরণের পরিকল্পনা 2 সপ্তাহ আগের। ভুক্তভোগী সরকারি কর্মচারী ফারজানার কাছে সরকারি কর্মচারী ও ছাত্রী পরিচয় দিয়ে তার বাসায় সাবলেট নেন ফাতেমা আক্তার শাপলা। বাসায় ওঠার পরদিনই ঘটান এই ঘটনা। ডাকাতি করেই ক্ষান্ত থাকেনি তারা। মুক্তিপণের আশায় তারা তুলে নেয় 8 মাসের শিশুকে। অপহরণ করে তার কাছ থেকে মুক্তপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকেই শুরু করেছিলেন এবং 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। ঘটনায় পলাতক আরও 3 জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় গৃহবধূ সালমা হত্যার ঘটনায় র্যাব ও পুলিশের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। র্যাবের বর্ণনায় গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। 10 নভেম্বর 2024 দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাসার ডিপ ফ্রিজে মিলে গৃহবধূ সালমার মরদেহ। পরদিন স্বামী ও ছোট ছেলে সাদকে আটক করে র্যাব। জানানো হয়, মায়ের খুনি সন্তানই।
ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। তবে পুলিশের তদন্তে ঘটনাটি নতুন মোড় নেয়। তারা জানান, ছেলে নয়, খুনি বাড়ির ভাড়াটিয়া নারী ও তার 2 সহযোগী, তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই। পুলিশ ও র্যাবের ভিন্ন তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে দুপুরে ব্রিফিং করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারো গাফিলতি থাকলে নেওয়া হবে ব্যবস্থা। তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্তে বিভিন্নতার মোড় হয়। আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায়, আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব। সাদের 3 দিনের রিমান্ড শেষ হয়েছে শুক্রবারই। তবে এখনও কারাগারে তিনি। আইনগত প্রক্রিয়া শেষে মিলবে তার মুক্তি। ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয়স্বজন ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী মাদক ব্যবসা ও অনৈতিক কাজে বাধা দেয় এই হত্যাকাণ্ড। এই ঘটনায় মুসলিম নামে একজন জবানবন্দি দিয়েছেন, বাকি 2 জন মাবিয়া ও সুমন আছে 2 দিন করে রিমান্ডে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো জাহাজ চলাচল শুরুর পর এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। তবে এসবই রাজনৈতিক উল্লেখ করে নতুন নো রুট চালু হওয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। করাচি থেকে 370 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজটি এরই মধ্যে পণ্য খালাস শেষে বাংলাদেশ ছেড়েছে। পানামার পতাকাবাহী ওয়ান জিয়াং ফাজান নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে 370 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে গত বুধবার। পণ্য খালাস শেষে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকার পাকিস্তান দূতাবাস তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করে, এটি 2 দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য $1 বিলিয়ন কম, ফলে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল ছিল না। নতুন করে চালুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, আগে পাকিস্তান থেকে আনা পণ্য চট্টগ্রাম বন্দরে শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। 5 আগস্ট পট পরিবর্তনের পর 29 আগস্ট এক প্রজ্ঞাপনে এই কড়াকড়ি শিথিল করে এনবিআর। পাকিস্তান কটন এক্সপোর্টিং কান্ট্রি, তারা ফ্লানেল ফ্যাব্রিক হিউজ ফ্যাব্রিক পাকিস্তান করে। এখন তো আমরা একটা মাত্র দেশ, চায়নার উপর ডিপেন্ড করি। পাকিস্তানও আরেকটা দেশ যুক্ত হয় ফ্যাব্রিক আনার ক্ষেত্রে, হয়তো আমরা একটু কম্পিটিটিভ সুবিধাও পেতে পারি। কাস্টমস ও শিপিং সূত্র মতে, পাকিস্তান থেকে আসা জাহাজটিতে রয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ তথা বিভিন্ন শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ, ডলোমাইট, চুনাপাথর, পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ। 42 কন্টেইনারে আছে পেঁয়াজ, 14 কন্টেইনারে আলু। করাচি চট্টগ্রাম রুটে প্রথম কন্টেইনার জাহাজ চালু করেছে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক কোম্পানি কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। এখানে যদি কোনো ইফ সাম বাদ থাকতো, তাহলে কি কখনো অ্যাম্বাসেডার এটাকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিত? এটা যদি সন্দেহ থাকে, সমস্ত কন্টেইনারগুলো তো পোর্টের কাস্টডিতে, আমি কন্টেইনার করে নিয়ে আসছি, কাঁধে করে নিয়ে আসছি। পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে সমালোচনা রাজনৈতিক বিষয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। আসলে ব্যবসা আর রাজনীতি এখন তো আমরা গুলিয়ে ফেলছি, দুটো তো 2 জিনিস। আসলে যে কোনো দেশের সাথে যদি মনে করেন যে নিরাপত্তা ঘাটতি আছে, সন্দেহ আছে, সেই জায়গাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। ওইসব জায়গায় 0 টলারেন্স। চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আনা নেওয়া করবে, এটা ডকুমেন্টেড, এগুলো আমাদের কাস্টম কর্তৃক ইন্সপেকশন করার পর কিন্তু এগুলি ছাড় করা হয়। তো সুতরাং এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। করাচি থেকে 370টি কন্টেইনার নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে গেছে 289টি কন্টেইনার। এর মধ্যে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার 1টি, বাকি সব খালি। দুবাই থেকে জাহাজ আসার সময় ওদের কিছু কন্টেইনার পাইছে করাচি থেকে লোড করে আমাদের এখানে নিয়ে, যেগুলো আগে মানে সিঙ্গাপুর কিংবা কলম্বো হয়ে আসতো। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসলে সেটি আরও 4টি দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেয়া করবে। 38 দিন করে আসা যাওয়ায় সময় লাগবে 76 দিন।
মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামী 17 জানুয়ারি মুন্সিগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর পল্টনের হোটেলে ভিক্টোরিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। তিনি জানান, সভায় সর্বসম্মতিক্রমে পুনর্মিলনী আয়োজনের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নতুন বছরের 17 জানুয়ারি মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে বসবে প্রাক্তন ছাত্রদের এই আনন্দ আড্ডা। 2001 সালের মধ্যে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা এই পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানকে সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়। ইসরায়েলকে স্বীকৃতি দিতে নারাজ মালয়েশিয়া, বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার পেরুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই সাথে ইসরায়েলের সাথে যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ফিলিস্তিনের যে কোনো প্রয়োজনে সবসময় সাহায্য করতে প্রস্তুত মালয়েশিয়া, সম্মেলনে আরও জানান প্রধানমন্ত্রী। টানা 3 ঘন্টার অভিযানের পর প্যারিসের একটি রেস্তোরাঁ থেকে 4 জিম্মিকে উদ্ধার করতে সফল হয়েছে ফরাসি পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকেও। শনিবার প্যারিসের একটি স্থানীয় রেস্তোরাঁয় 4 জন কর্মীকে জিম্মি করে ওই রেস্তোরাঁরই মালিকের ছেলে। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘেরাও করা হয় পুরো এলাকা। মধ্যস্থতাকারীদের সাথে 3 ঘন্টা আলাপ আলোচনার পর মুক্ত করা সম্ভব হয় ওই 4 জিম্মিকে। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি এবং শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানায়, রাজশাহীর মিল মালিক আতিকুর রহমানের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল চাল ব্যবসায়ী আব্দুর রশিদের। আব্দুর রশিদের কারখানা থেকে ফিডের কাঁচামাল কিনতে 1,33,64,867 টাকার চেক প্রদান করা হলেও মালামাল ও টাকা কোনোটাই ফেরত দিচ্ছিলেন না ব্যবসায়ী রশিদ। এই ঘটনায় 2023 সালে আব্দুর রশিদকে আসামি করে মামলা করেন আতিকুর। সেই মামলায় সমন জারির পর হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। আব্দুর রশিদের বিরুদ্ধে বেআইনিভাবে মোটা চাল কেটে মিনিকেট নামে বাজারে বিক্রি সহ সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বৃদ্ধি ও ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।